প্ল্যান অনুযায়ী সকলে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে। বড়রা সকলে ক্লান্ত থাকায় শুয়ে পড়েছে। বৃষ্টি মাদুর এনে বিছিয়ে দিল। সে তুহিনকে ধরে এনেছে এবার। তুষার কাজ করে বিকেলে ঘুমিয়ে সন্ধ্যার আগে উঠে নামাজ পড়ে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। এরপর বৃষ্টিটা আসার পরে এসেছে। মূলত বৃষ্টি কল করে ধরে এনেছে বেচারাকে। ঈদের দিন বাড়িতে এত এত মেহমান থাকতে বাইরে কি? এছাড়া ঘরের বউ আছে, সে ছেলে বাইরে কেন থাকবে? তাই বৃষ্টি ধরে এনেছে। তুষারও বউয়ের জেদকে প্রাধান্য দিয়ে চলে এসেছে। সকলে একজোট হয়ে বড় মাদুর এনে বিছিয়ে কিছু বালিশও আনলো। ছাদে শুধু লাইটিংয়ের মৃদু টিমটিমে আলো জ্বলছে, সাথে খোলা আকাশের চাঁদের আলোয় চারদিকে আলো আধারি করে রেখেছে। বৃষ্টি, কুয়াশা, শশী, অনি চারজন দু হাতে করে 8টা বালিশ আনলো। 8টা বালিশ যার যার প্রয়োজন পড়ল নিয়ে নিল। একটা বালিশ কুয়াশা নিয়েছে, আরগুলো সব দখল। কুয়াশা বালিশটা নিয়ে মাত্রই ছাদে রেলিংয়ের সাথে হেলে বসেছে। আর ঠিক সেই সময় শিশির এসে কুয়াশার পিঠের পেছন থেকে টান দিয়ে বালিশটা নিয়ে নিল। হয়ে গেল, শুরু হলো তাদের যুদ্ধ। এরা একজন আরেকজনকে শুধু নাড়তে যেটুকু সময় লাগে, কিন্তু চুলোচুলি বাঁধতে দেরি হয় না। শিশির এতক্ষণ অন্য পাশে রিজভির সাথে কথা বলছিল। আজ রিজভির শিশিরদের এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। তার বড় বোনের ওখানে যেতে হয়েছে তাকে। জানিয়েছে একবারই বুধবার আসবে। কথা শেষ করে কুয়াশার থেকে বালিশটা কেড়ে নিয়ে শুয়ে পড়ল। শুলো তো শুলো একদম কুয়াশা যেখানে হেলান দিয়ে বসেছে তার বাম পাশে। ডান পাশে শশী বসেছে, শশীর পাশে নিহার, আর ওদের চারজনের সামনে এবং পাশে সকলে গোল করে বসেছে। অয়ন নিচে ছিল মাত্র এলো, এসে দেখলো কুয়াশার পাশে বসার জন্য আর জায়গা নেই। সে চেয়েছিল কুয়াশার পাশে বসে আড্ডা দেবে, কিন্তু হলো কই আর। শশীর ভাই মিহির বলল, শিশির ভাইয়া, তোমরা আবার শুরু করবা? প্লিজ আমাদেরকে আড্ডা দিতে দাও। সারা রাস্তা তোমাদের টম জেরির বাস্তব ভার্সন দেখেছি, এখন আর শুরু হইও না। কে শুনে কার কথা? কুয়াশা মিহিরের কথা পাত্তা না দিয়ে বলল, এই, তুমি আমার বালিশ কেন নিলে? আবার আমার বালিশ নিয়ে আমারই পাশে শুলে? এই বলে শিশিরের মাথার নিচ থেকে বালিশটা টানতে লাগলো আর বলল, বালিশ দাও আর ওঠো আমার পাশ থেকে, সরো এখান থেকে। কুয়াশা টেনেও বালিশ নিতে পারল না। এ ছেলে শরীরে এত জোর কেন? শিশির বলল, এই গোবর ঠাসা কানে দেখছিস না কোথাও জায়গা নেই? আর আমার এখন বসে থাকতে ইচ্ছে করছে না। এখানে শোবার মতো পেলাম তাই শোলাম। তা না ছাড়া তোর মতো দুর্গন্ধচ্যুত গোবর ঠাসার কাছে বসতে শুতে আমার বইয়ে গেছে, মরে যাচ্ছে না আমি। আর রইল কথা বালিশের, তোর নাম আছে এতে? পারলে নিয়ে দেখা। কুয়াশা বালিশ যেমন তেমন, ওকে যে দুর্গন্ধযুক্ত বলল, এতেই ও রেগে মেগে আগুন হয়ে উঠল। মুখ তার আগুনের শিখার ন্যায় জলজল করছে আর বলল, দেখ বুনুল, তোর মতো নিজেকে সবসময় দুর্গন্ধ বানিয়ে ঘুরি না আমি। আমাকে দুর্গন্ধ বলার আগে নিজের শরীরের গন্ধ শুকে দুর্গন্ধে তোর কাছে টিকতে পারছি না। ওট 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 বলছি। শিশির এবার দাবা নলের ন্যায় জ্বলে উঠল। কত বড় কথা! তার শরীরে দুর্গন্ধ, তার শরীরে সুগন্ধে মোহতে আফিমের ন্যায় মেয়েরা মাতাল হয়, আর এই গোবর ঠাসা সেটাকে গন্ধ বানিয়ে দিল। এক লাফে উঠে এক থাবায় কুয়াশার বাহু ধরে নিচে ফেলে দিল, অর্থাৎ ছাদের ফ্লোরে। নিচে ফেলে শিশির কুয়াশার উপর ঝুঁকে গেল। অনেকটা কাছে ঝুঁকেছে, কিঞ্চিত পরিমাণ ফাঁক আছে। কুয়াশার এক বাহু হাত দিয়ে ধরা, আরেক বাহু কুয়াশার গলা চেপে ধরল। খুব একটা জোরে ধরেনি, আলতো করেই ধরেছে। কুয়াশার মুখের উপর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, গোবর ঠাসা, এই শরীরের গন্ধে মেয়েরা পাগল হয়, মাতাল হয়। লাগে আমি আফিম, তোর কাছে তা দুর্গন্ধ মনে হয়? বাইরের মেয়েদের পাশ দিয়ে গেলে আমার চোখের ইশারও লাগবে না, জাস্ট পাশ দিয়ে যাব, তাতেই এনাফ। আর বাইরের মেয়ের কথা বাদই দিলাম, তোর চোখের সামনে এই অনেকে দেখ না, সারাদিন আমার শরীরের গ্রানে মিশে থাকতে চায়, সেখানে তোর এত বড় কথার সাহস?
শিশিরের বাঘের মতো থাবা দিয়ে ধরা থেকে শেষ বলা কথা অবধি এতটাই দ্রুত হলো যে উপস্থিত সবাই হাতও হয়েইছে, সাথে ভরকেও গেছে। ফিসফিস করে বলা কথাগুলো অবশ্য কারো কান অবধি পৌঁছায়নি। কিছুক্ষণের মাঝে সকলে কথা বলার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আর কুয়াশা, সে তো কথা বলতেই ভুলে গেছে। সে এখনো ডোজটা গিলতে পারেনি। এদিকে শিশির নিজেও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে যে ও কি করছে। রাগে ওর শরীর রিডি করছে। তার ব্যক্তিত্বে লেগেছে কুয়াশার কথাটা। নিজের অহংয়ে এসে হানা দিয়েছে কুয়াশার ব্যঙ্গ করাটা। শিশির কুয়াশাকে এমনভাবে নিচে ফেলেছে যে পাশে থেকে শুধু শশীর চোখেই পড়ল। ওদের শারীরিক দূরত্বটা বাদ বাকি কেউ সেটা ঠাউর করতে পারেনি, কারণ আড়াল করা। কিন্তু ও যে কুয়াশাকে বাঘের ন্যায় থাবা দিয়ে নিচে ফেলেছে এটা সবাই দেখেছে। ওই সময়টুকুর মাঝে শিশির আবার ফিসফিস করে বলল, এখন বল, দুর্গন্ধ পাচ্ছিস আমার শরীর থেকে, নাকি অন্য কিছু পাচ্ছিস? কুয়াশার এবার জ্ঞান এলো। সে আকস্মিক থাবাটা এমন হজম করলো, পিঠে লেগেছে মেটার। যে ভাবে ফেললো লাগারই তো কথা। তুষার এবার রাম ধমক দিয়ে শিশিরকে ধমকে উঠল। পেছন থেকে বলল, শিশির, কি হচ্ছে কি? এ কোন ধরনের অসভ্যতামি? ছাড় ওকে, ওর লাগছে। ওকে ধরে ফেললি কেন? যদি মাথা ফেটে যেত। ফাজলামোর একটা লিমিট থাকে শিশির, ছাড় ওকে। ভাইয়ের ধমক খেয়ে শিশির এবার কুয়াশার আতঙ্কিত মাখা চেহারাটার দিকে তাকালো। ছাদের লাইটিংয়ের মৃদু আলো ও জ্যোৎস্নার আলো মিলিয়ে কুয়াশার আতঙ্কিত চেহারাটা অতি কাছে থেকে স্পষ্ট দেখতে পেল। এতটা কাছে আবারও না চাইতে চলে এলো। উফ! শিশির সাথে সাথে ছেড়ে দিল কুয়াশাকে। মেজাজটা ভেতর থেকে গরম হলো। যত যাচ্ছে কাছে না যেতে তত কাছে চলে আসছে। এই রাগ কি যে কেন আসে? যত দোষ একমাত্র এই রাগের। শিশির আমতা আমতা করে বলল, আমি অমন ধরতে চাইনি, মাথা গরম হয়েছিল গোবর ঠাসার কথায়। তোদের এই মারামারি কবে বন্ধ করবি? এগুলো কোনো সমস্যা না, বড় ক্ষতির কারণ হয়। বড় হচ্ছিস, ছোট আসছিস এখনো। তুষারের কথায় প্রত্যুত্তর করল না শিশির। কুয়াশা এখনো ঘোরের মধ্যে। শিশিরের ওরকম ধরে নিচে ফেলার জন্য যতখানি না পিঠে লেগেছে, তার থেকে শিশিরের কথাগুলো খুবই অদ্ভুত লেগেছে। আর কোনো কথা বলল না কেউ এ নিয়ে। আস্তে আস্তে সকলেই নানান বিষয় নিয়ে আড্ডাতে মাতল। তুষার বৃষ্টির কোলের উপর মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে গল্প শুনতে শুনতে। বেচারা বউয়ের শুধু মন রাখতে এসেছিল, এখন সবার গল্প শুনতে শুনতে ঘুমে তলিয়ে গেছে। শিশির কুয়াশার পাশেই শুয়ে ফোন টিপছে। তুহিন আসেনি এখানে। এই আসরে শশী আর কুয়াশারই কণ্ঠ বেশি শোনা যাচ্ছে। গল্পে গল্পে রাত 1:30 বেজে গেছে। হিমেল ঘুমিয়ে গেছে। শশীর কথায় ঝুড়ি ফুরিয়ে এসে এখন রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঠুলছে। বৃষ্টি, অনি, কুয়াশা, অয়ন, নিহার, মিহির আর শিশিরের 2 মামাতো ভাই সাব্বির। সাব্বির গল্প করছে এখনো। শিশির মাঝে মাঝে কথা বলছে। এক সময় শশী ঘুমে বিভোর হয়ে নিহারের বুকের উপর এসে পড়ল, কারণ নিহার কাত হয়ে শশীর দিকে ছিল। চমকে নিহার তাকালো, দেখল শশী ঘুম। বৃষ্টি বলল, মেয়েটা ঘুমিয়ে গেছে। মিহির বলল, ও তো বাড়িতে এত রাত কখনো জাগেই না। নিহার বলল। আচ্ছা ঘুমোক, সমস্যা নেই। বলেই নিহার কি মনে করে যেন আলতো করে শশীর মাথাটা নিজের কোলের উপর নিল, নয়তো ওর ঘাড় ব্যথা হতো। শশীর ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়। যখন বুঝলো সে তার প্রিয় মানুষের কোলের উপর, তখন মনটা নেচে উঠল। সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এই চোখ দুনিয়া উল্টে গেলেও সকালের আগে আর খুলবে না সে। এভাবেই রাত কাভার করবে। একসময় কুয়াশার চোখও ঘুম এসে হানা দিল। ঘুমিয়ে তার চোখ বুজে আসছে। উপস্থিত কারো কথার আর ধারণ করতে পারছে না তার মস্তিষ্ক। ঘুমের প্রভাবে মস্তিষ্ক তার গল্পের থেকে ঘুমকে বেশি প্রাধান্য দিতে বলছে, তাই সে ঘুমকে প্রাধান্য দিল।
হেলান দিয়ে ঘুমিয়ে তলিয়ে গেল। বৃষ্টিরা গল্পে মগ্ন থাকায় দেখল না কে জেগে আছে আর কে ঘুমিয়ে গেছে। কুয়াশা গভীর ঘুমিয়ে চলে গেছে। একসময় সেও গড়িয়ে শিশিরের বুকের উপর পড়ল। শিশির হেলান দিয়ে ফোন টিপছিল। শুয়ে থেকে পিঠ লেগে গিয়েছিল বলে বুকের উপর ধরাম দিয়ে কিছু পড়তে দেখে ভরকে গেল। তারপর দেখল এ আর কেউ না, তার ভাষায় গোবর ঠাসা। কুয়াশা ঠাস করে পড়াতে ঘুম হালকা হয়ে গেল, কিন্তু পুরোপুরি কাটল না। শিশির কুয়াশার মাথা ধরে জোরে ধাক্কা দিয়ে বলল, এই গোবর ঠাসা, আমার বুক তোর বালিশ মনে হচ্ছে নাকি বিছানা? ওঠ। কুয়াশার ঘুমটা গেল ভেঙে। ধরফড় করে উঠে বসলো। সদ্য হানা দেয়া ঘুমটা ভেঙে যাওয়াতে বেজায় বিরক্ত হলো সে। ভ্রু কুচকে বলল, নিজেকে কি ভাবিস বলতো? গলা চুলকানোর গোডাউন একটা। সাদে কি আর বলি বোনল? এই বলে বিড়বিড় করে বলল। বা ঘুমটাই ভেঙে দিল। এদিকে শিশির রাগ নিয়ে মারল চাটি কুয়াশার মাথার উপর। বলল, তুই তুকারি করবি না, দেব একদম আছড়িয়ে ছাদের নিচে। যারা জেগে আছে তারা কপাল চাপড়ে মাথায় হাত দিয়ে বসে আছে। এদের কিসে লারা দেয় সারাক্ষণ? শয়তানে নাকি অন্য কিছুতে কে জানে। বৃষ্টি বলল, চলো সব ঘরে গিয়ে শোবে, সবাই ঘুমিয়ে যাচ্ছে, আর থাকতে হবে না, ওঠো। সকলেই সম্মতি দিয়ে উঠে পড়ল একে একে। কুয়াশা ঢুলতে ঢুলতে উঠল। বৃষ্টি তুষারকে ডেকে তুলল, কিন্তু কথা হচ্ছে এখন এই মরার মতো ঘুমলি শশীকে কে তুলবে? নিহার সহ সকলে হাজার ডাক দিয়েও তুলতে পারল না। মিহির জানালো এর ঘুম অতি গাঢ়, কিন্তু বান্দা এত ডাক দিয়েও উঠছে না কেন? উপায় না পেয়ে কুয়াশা বলল, ওকে কোলে করে কেউ দিয়ে আসো। কথা হচ্ছে কোলে নেবে তো ঠিক আছে, কিন্তু নেবেটাকে? মিহির কুয়াশার 1 বছরের বড়, অনেকটাই ছোট। তার উপর শরীর স্বাস্থ্য তেমন হয়ে ওঠেনি সেই হিসেবে সে শশীকে কোলে নিয়ে ছাদের সিঁড়ি ভেঙে নামতে পারবে না, এমনটাই জানালো। আর তুষার ঘুমে এখনও ঠুলছে। সাবির নিতে পারবে না বলে দিল। আর অয়নের সাথে তো অনেক দূরের সম্পর্ক। শিশির বলল, আমি নিচ্ছি, দে। তা শুনে নিহার বলল, থাক, তোকে নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। কুয়াশা তোর ঘরেই তো থাকবে না। হ্যাঁ, আমার ঘরে দিয়ে আসো। এদিকে নিহারের কথায় শশীর ঘুমের মাঝেও মনে হলো ঠোঁটে হাসি ফুটল, কিন্তু কেউ সেটা খেয়াল করলো না। এ মেয়ে যে ড্রামা করছে সেটা সকলে যদি একবার জানতো। শেষমেশ নিহারই কোলে তুলে নিল শশীকে। কোলে নিতেই শশী আষ্টে পৃষ্ঠে নিহারের গলা জড়িয়ে ধরল। নিহার গেল ভরকে, শশীর দিকে তাকালো, দেখলো চোখ বন্ধ, কিন্তু এমনভাবে ধরল তার মাথায় একটা কথা এলো। এ কি আদেও ঘুমে? সকাল 8টা বেজে মিনিটের কাটা গিয়ে একের ঘরে ঠেকেছে। মালিতা ভিলার সদস্য সহ মেহমানরা নাস্তা করছে। নাস্তায় আছে চালের গুঁড়ার আটার রুটি এবং গরুর মাংস ভুনা, সাথে ভুড়ি ভুনা, যেটা কুয়াশা শিশিরের দুজনেরই অতি প্রিয়। এত মানুষের একসাথে খাওয়া হবে না বলে আগে জাকির মালিথা, জাহিদ মালিথা সহ তুষার, তুহিন, অয়ন, সাব্বির খেয়ে উঠে গেছে। নিহার, শিশির একটু আগে উঠেছে। আর কুয়াশারা একসাথে খাবে বলে বসেছিল। এখন কুয়াশাদের সাথে শিশির, নিহারও বসেছে। ভাগ্যক্রমে আজ খাবার টেবিলে কুয়াশার পাশে চেয়ারে বসতে হয়েছে শিশিরের। এরা কখনো একসাথে পাশাপাশি খেতে বসে না। এটা বাড়ির লোকই বসতে দেয় না, কারণ তাদের কথা অন্তত খাবার সময় শান্তিতে খেতে দেবে, আর তারাও যেন শান্তিতে খায়। খেতে খেতে ভুড়ি ভুনার বাটি সবাই নেওয়ার পর অবশিষ্ট যা ছিল কুয়াশা আজ ঢেলে নিয়েছে। এটা সেদিনের প্রতিশোধ। সেদিন শিশির এমনটা করেছিল, তাই সেও করলো। শিশির পাশ থেকে ভ্রুকুচকে তাকালো, বিড়বিড় করে বলল, রাক্ষসী একটা। এই এত গেলে তো যায় কোথায় সব? শরীর থেকে তো মনে হবে না গোবর ঠাসা এত গেলে। কুয়াশা কি শুনলো কথাগুলো? বোধহয় সম্পূর্ণ কথা তার কান অব্দি আসেনি, শুধু কানে এসেছে রাক্ষস। কুয়াশা চেতে উঠল, বলল, এই, তুমি রাক্ষস কাকে বললে? বিরক্ত হলো শিশির। শুধু শিশির না, উপস্থিত সকলেই হলো। বয়রা, এই তুই শুনেছিস যখন, তখন সঠিকভাবে শুনতে পারলি না?
তোকে আমি রাক্ষস না, রাক্ষসী বলেছে। আজ মীরা চোখ গরম করে ধমক দিলেন। কুয়াশা, থাপ্পড় খেতে না চাইলে মুখ বুজে খা। কুয়াশা কটমটিয়ে শিশিরের দিকে তাকিয়ে খাওয়া ধরল। শিশির ওর তাকানোতে পাত্তা না দিয়ে খেতে লাগলো। খেতে খেতে শশী বলল, খালামণি, রান্না এত টেস্ট হয়েছে তা বলার মতো না। আমার তো শুধু খেয়েই যেতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস আমার পেট অত বড় না। শেষ কথাটার এমনভাবে বলল সকলে শব্দ করে হেসে ফেলল। জাকিয়া বেগম বললেন, পেট ভরে খা, আর যখনই খিদে লাগবে এসে খেয়ে নিবি। তোর শরীরের যে অবস্থা, আর পারলে অনুষ্ঠানের পরেও থেকে যাবি কিছুদিন, তাহলে মন ভরে খেতে পারবি। না খালামণি, আব্বু রাখবে না। এবার সামনে এসএসসি আছে, আব্বু এত জলদি আসতেই দেবে না। আমি জোর করে এসেছি। শেষ কথাটা সামনে থাকা নিহারের দিকে তাকিয়ে বলল। বৃষ্টি বলল, তো কি হয়েছে? পরীক্ষার অনেক দেরি, থেকে যাও। আবার কবে আসবে না আসবে, আমি খালামণি খালুকে বলবো তোমাকে রেখে যেতে। খুশি যেন এরকম কিছু একটাই শুনতে চাইছিল। সে খুশি হয়ে বলল, আচ্ছা বলে দেখো, থাকতে দিলে আমার আপত্তি নেই। মিহির ফোরন কেটে বলল, হ্যাঁ, আপনি তো শুধু পড়াশুনো ফাঁকি দিতে পারলেই বাঁচেন। ডাব্বা মারবি দেখিস। তোকে অত চিন্তা করে মাথা নষ্ট করতে কে বলেছে ভাইয়া? জাকিয়া বললেন। এই খাওয়ার সময় এত কথা না বলে চুপচাপ খা। কেউ আর কথা বলল না, চুপচাপ খেয়ে দিয়ে উঠে পড়ল। খেয়ে সকলে সোফায় বসলো বিশ্রাম নিতে, সাথে টুকটাক আড্ডা চালিয়ে গেল। এর মাঝে বাহিরে থেকে একজন এসে জানালো ডেকোরেশনের লোক এসেছে। সেখানে তুষার আর তুহিনও উঠে কথা বলতে গেল। আজ থেকে মালিথা ভিলার ডেকোরেশনের কাজ চলবে, কারণ মাঝে আর 2 দিন আছে। বুধবার থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। একটু পর শিশির আর নিহার উঠে গেল। তারা ডেকোরেশন কিভাবে হবে এবং কোথায় কি হবে সব ঠিক করে দিতে গেল। বেলা 10টা। বাড়িতে কারো কাজ আপাতত নেই। আলসেমির সময় এটা। মেয়েরা একজোট হয়ে বৃষ্টির ঘরে তাদের মতো করে গল্প করছে, একে অপরের উপর শুয়ে শুয়ে। তিনজা যার যার ঘরে বিশ্রাম করছেন। বিকেলে ঈশা আসবে জানিয়েছে। এর মাঝে কুয়াশার ফোনে স্মৃতি কল দিল। স্মৃতির সাথে কুয়াশার কথা বলে ফোন রাখলো। স্মৃতি জানালো সে বৃহস্পতিবার সকালে চলে আসবে। আড্ডার মাঝে শশী নেমে প্রয়োজনে বাহিরে গেল, কিন্তু বের হয়ে সামনে সিঁড়ি দিয়ে নিহারকে উঠতে দেখল। ঠোঁটে দুষ্টুমির হাসি খেলে গেল তার। আশেপাশে চোখ বুলালো, না, কেউ নেই। সে ঘরের সামনে থেকে কিছু কদম এগিয়ে গিয়ে ঠাস করে পড়ে গেল। পড়তেই কাঁদতে লাগলো পা ধরে গুনগুনিয়ে। একদম ড্রামা সিরিয়ালে যেমনটা হয় ঠিক তেমন ভাবেই নিহার শশীকে পড়তে দেখে আর কাঁদতে দেখে ছুটে এলো। এসে একের পর এক প্রশ্ন করতে লাগলো। কি হয়েছে শশী? পড়লে কিভাবে তুমি? কোথায় লেগেছে? অতিরিক্ত ব্যথা পেয়েছো? এমন সময় প্রশ্ন করতে করতে শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসে শশীর ধরে রাখা পায়ে হাত দিল। কেঁপে উঠল শশী। এই বয়সেও এত ফিলিংস! যাই হোক, শশী কাঁদতে কাঁদতে বলল, এই যে এই পায়ে ব্যথা পেয়েছি। হাত দিয়ে ডান পায়ের পাতা দেখালো। কিন্তু কথা হচ্ছে, মেয়েটা যে ড্রামা করছে সেটা বোঝা তো গেল, কিন্তু চোখ দিয়ে তার আসল কান্না কি করে এলো? আশ্চর্য! ওমা, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। ভাবা যায় একদম নিখুঁত ড্রামাবাজ মেয়ে। চোখের পানি দেখলে যে কেউ তো মোমের ন্যায় গলে যাবে, সাথে কেউ বুঝবেই না এটা এই ড্রামাবাজ মেয়ের ড্রামার কেরামতি। নিহার আহারে ইসরে এমন সব বাণী বলে হা হুতাশ করতে ব্যস্ত হলো। সে শশীর পায়ে হাত দিয়ে সেখানে আলতো করে ডোলে মালিশ করতে লাগলো। জিজ্ঞেস করল, অনেক ব্যথা করছে? বলো, নয়তো ডাক্তার ডাকতে হবে। মচকা লেগেছে? হ্যাঁ, ব্যথা করছে। এখন আমি হেঁটে ঘরে যাব কি করে? বলে আবার কাঁদতে লাগলো। আস্তে আস্তে কাঁদছে যেন ওর কান্নার আওয়াজ ঘর থেকে কেউ না আসে। কি চালাক! নিহার বলল, দাঁড়াও, আমি সকলকে ডাকছি।
এই এই না না, কাউকে ডাকতে হবে না, আমি একাই যেতে পারবো, আর ঠিক হয়ে যাবে একটু পর, ডক্টরও ডাকতে হবে না। থাপ্পড় দেবো মেয়ে, এটা কেমন কথা? তোমার পায়ে এতটা ব্যথা পেলে কাউকে ডাকবো না, আবার বলছো ডক্টরও ডাকতে হবে না? হ্যাঁ, ডাকতে হবে না, একটু বসে থাকলে ব্যথা কমে যাবে, আমার এমন হয় মাঝে মাঝে, ডক্টর লাগে না। তারপর একটু থেমে নিহারের চোখের দিকে তাকিয়ে আবেগঘন দৃষ্টি দিয়ে বলল, আমাকে ঘরে দিয়ে আসুন না। নিহার ভ্রু কুঁচকে কথাটা বোঝার চেষ্টা করল। শশীর চোখের দিকে তাকিয়ে সেও গভীর তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করছে কিছু একটা। বুঝতে কি সক্ষম হলো? বোধহয় হলো। তাই তো তার বুকের মাঝে থুক করে উঠল, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগলো, মস্তিষ্ক একটা কথা আওড়ালো। শেষে কিনা সে একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়ল। নিহার নিজেকে সামলে নিল অতি কৌশলে। শশীকে বুঝতে দিল না সে ওর মতলব বুঝে ফেলেছে, তাই বলল, শোনো ইছির পাকা মেয়ে, আমি সকলকে ডাকছি, এরপর তোমাকে ঘরে নিয়ে যাওয়া হবে, তারপর ডক্টর ডাকা হবে। তুমি অনেক ব্যথা পেয়েছো কি না? কথার মধ্যে যে ব্যঙ্গ ছিল সেটা শশী ধরতে পারল না। সে তড়িঘড়ি করে বলল, আরে না না, আপনি কাউকে ডেকে বিরক্ত করবেন না তো। আচ্ছা থাক, লাগবে না আপনার সাহায্য, আমি একাই যেতে পারবো, সরেন। এই বলে কপট রাগ দেখিয়ে এক লাফে উঠে দাঁড়ালো ঠিক এক লাফ দিয়ে। কিন্তু বান্দা এবার হাঁটার সময় আবার নাটক শুরু করলো। ন্যাকা কেঁদে বলল, আমার কেউ নেই এখানে, তাই এমন অবহেলা পাচ্ছি। একটা বাচ্চা মেয়ে যে কষ্ট করছে সেটা কারো চোখে পড়ছে না। মেহমানের খাতির যত্ন করতে পারেন না এরা। থাকবো না এদের বাড়ি, চলে যাব আমি। বলে আবার কাঁদতে লাগলো। নিহার এর ড্রামায় হাসবে নাকি কাঁদবে বুঝে উঠল না। পূর্ণ দৃষ্টি দিল মেয়েটার উপর। লম্বা উজ্জ্বল শ্যামলা বর্ণের, চিকন চাকন শারীরিক গঠনের, গোলগাল আকৃতির মুখ, উঁচু নাক, মায়াবী চোখ। এই বাচ্চা বাচ্চা সুলভ চেহারার মেয়েটা দেখতে অতি অমায়িক। সব মায়া যেন এই মেয়েটার মুখে। কান্না করছে সেটা দেখতে যেন বেশ ভালো লাগছে নিহারের। নাকের পাটা ফুলে ফুলে তুলছে থেমে থেকে গাল মুছছে বারবার। দৃশ্যটাও অসাধারণ। এসব ভাবতে ভাবতে নিহার নিজের মনেই বলল, মায়াময়ী বাচ্চা নাকি মায়াময়ী ইছড়ে পাকা? ঢং তুমি ভালোই জানো ইছড়ে পাকা মেয়ে। পরক্ষণে নিজেরই মাথায় বাড়ি দিতে ইচ্ছে হলো। কি ভাবছে সে? এই বাচ্চা মেয়েকে নিয়ে কি ভাবছে? আস্তাগফিরুল্লাহ, সেও কি তবে পিছলা খেলো এই ইছড়ে পাকা মেয়ের উপর? এদিকে নিহার ওর দিকে তাকিয়ে আপন মনে ভাবতে ব্যস্ত, আর শশী নিহারের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। আনমনে বলে যাচ্ছে, ধুর, এই খবিশের উপর ক্রাশ খেলাম আমি। রোমান্টিকের বালাই নেই। কই একটা মেয়ে ব্যথা পেয়েছে তা দেখে সাথে সাথে কোলে তুলে নেবে তা না, এই লোক তার গোষ্ঠী ডেকে ঢোল পিটাতে যাচ্ছে। অসহ্য আনরোমান্টিক লোক একটা। নিহার বোধহয় আনরোমান্টিক লোক কথাটা শুনে নিয়েছে, কারণ শশী সেটা শব্দ করে বিড়বিড়িয়ে বলেছে। ভ্রু কুঁচকে গেল নিহারের। কি বলে এই ইছড়ে পাকা মেয়ে? সে কি এখন তার সাথে রোমান্স করার কথা ভাবছে? তা না হলে আনরোমান্টিক কেন বলল? চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিহার। এ তো দেখছি ভাবনার থেকেও দ্বিগুণ ইছড়ে পাকা। নিহারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শশীর ভরকে গেল। বলল, সরেন, আপনাকে নিয়ে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এই বলে ঢং করে খুঁড়িয়ে এক পা এগুলো, কিন্তু আর এগোতে পারল না। নিহার শশীর হাত টান দিয়ে ধরে এক ঝটকায় তার বুকে এনে ফেলল। এরপর এক পলক দেরি না করে আশেপাশে একবার নজর বুলিয়ে শশীকে কোলে তুলে নিল। শশীর চোখ বড় বড়, আশেপাশে নজর দিল কেউ দেখছে কিনা। এরপর নিহারের দিকে নজর দিল। নিহারও শশীর দিকে তাকিয়ে বলল, চলো, তোমার এই ঢঙে আমিও সামিল হই। অসুস্থ মেহমানের একটু খাতির যত্ন করি, তোমার ঢঙের ইচ্ছেটা না হয় পূরণ করেই দিই। দুষ্টু চোখে দুষ্টু হাসি ঠোঁটে রেখে সম্পূর্ণ কথাটা বলল নিহার। শশী তো এবার আরও চোখ বড় বড় করে তাকালো। ইয়া আল্লাহ, এই লোক তার ড্রামা করার টের পেয়ে গেছে নাকি? এই মেয়ে একটা কোরিয়ান ড্রামাতে দেখেছিল,
নায়িকা নায়কের উপর ক্রাশ খায় এবং নায়ককে ইমপ্রেস করার জন্য যা নয় তা করে। তো নায়িকা একসময় এমন শশীর মতোই নায়ককে দেখে পড়ে যাওয়ার অভিনয় করে নায়কের অ্যাটেনশন পাওয়ার জন্য এবং সফলও হয়। নায়ক গিয়ে নায়িকাকে কোলে তুলে নেয় আর সেই ড্রামা কাজে লাগিয়েই এই মেয়ে লাগিয়েছে এই মেয়ে পাক্কা ড্রামাবাজ মেয়ে। পড়াশুনো না করে সারা দিন অরুণচণ্ডীর মতো ভব ঘুরে বেড়ায় আর এমন সব ট্রিপিক্যাল ড্রামা দেখে সেগুলো বাস্তবে ট্রাই করে। এমন সব ড্রামা সে স্কুলেও করে বেড়ায় বান্ধবীদের নিয়ে। মেয়ে হয়ে ছেলেদের ইফটিচিংও করে এই মেয়ে, প্রচুর সাংঘাতিক এই মেয়ে। নিহার যে শশীকে কোলে তুলে ঘরে গেল এটা একজন দেখে নিয়েছে আর সে হলো শিশির। সে বাহির থেকে এসে নিচে থেকে উপরে তাকিয়ে এই কাহিনী দেখেছে। নিহার শশীকে নিয়ে গিয়ে বিছানায় ধারাম দিয়ে ফেলল, বলল, কিছু কি খাও নাকি সারাদিন এমন ড্রামা করেই বেড়াও? আমি যে আস্ত একটা মেয়ে কোলে নিয়ে এত দূর আসলাম সেটা তো ফিলই হলো না আমার। মনে হলো 1 কেজি তুলা কোলে নিয়ে আসলাম। ইচড়ে পাকা মেয়ে। শশী একের পর এক অবাক হচ্ছে। আমতা আমতা করে কিছু বলতে যাবে তখন নিহার ওর সামনে একটু এগিয়ে এসে হালকা ঝুঁকে লো ভয়েসে বলল, তুমি যে ড্রামা করছো আমি জানি। সব কিছু তোমার এই ইচড়ে পাকা বয়সের দোষ। এইটুকু বয়সে এত পেকেছো কেন, ফাজিল মেয়ে? বলে চলে যেতে নিল, কিন্তু শশী নিহারের হাত ধরে আটকে নিল। নিহার ভ্রু কুঁচকে তাকালো। শশী বলল, সব আপনার দোষ, আপনার জন্য পেকেছি। তারপর একটু থেমে বলল, আপনাকে আমার ভালো লাগে নিহার ভাই। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন এটা অতি সামান্য কোনো কথা। নিহারকে এটা নিয়ে কোনো বিচলিত হতে দেখা গেল না। সে অতি সহজভাবেই বলল, শশী, তুমি অনেক ছোট একটা মেয়ে। আমার এই সামান্য অ্যাটেনশনে তুমি গলে যেও না। আমি জাস্ট মজা করে তোমার ড্রামায় সঙ্গ দিয়েছি। এটা কাজিন হিসেবে ফাজলামো ধরে নাও। তোমার সাথে আমার এসব হবে না। পড়াশোনায় মন দেবে সব ভুলে। শশীর নরম কোমল ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখে পানি এসে হানা দিল। মেয়েটার টলমল চোখের সামনে আর থাকলো না নিহার। দ্রুত পায়ে চলে গেল, রেখে গেল এক সমুদ্র সমান ব্যথা। ভঙ্গুর হৃদয়ের সাথে সেই সমুদ্রের ন্যায় টলমল পানির একজোড়া মায়াবী চোখ। আজ বুধবার। মালিতা ভিলা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো বাড়ি। বাড়িতে মেহমানও একে একে আসতে শুরু করেছে। আম্বিয়া বেগমের বোন এখানে এসেছে। আগামীকাল আম্বিয়ার বোন লগনের সাথে ভাইয়ের বাড়ি চলে যাবেন। আপাতত তুহিনদের এখানেই থাকবে। যেহেতু উনার ভাই বোনদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে সেহেতু দুই দিকেই নজর দিতে হবে। অনি, অয়ন, অভি এখানেই থাকবে। আর ইয়াসমিনদের ওখানে ইয়াসমিনের বাড়ি এবং নানা বাড়ির আত্মীয়রা সব আয়োজন করছে। যাকে ভাই বোন আসার কথা থাকলেও আসেনি, তারা জানিয়েছে আগামীকাল আসবে। কথা হয়েছে কুয়াশারা দুপক্ষেই থাকবে। মানে বিষয়টা এমন, তারা বরযাত্রীও যাবে আবার বরের হাতও ধোয়াবে। অর্থাৎ তারা কনে পক্ষ হবে আবার বর পক্ষ হবে। এটা শুধু কুয়াশার করবে, মানে মেয়েদের জন্য প্রযোজ্য, আর ছেলেরা বরপক্ষে থাকবে। বিকেলের দিকে রিজভি আসলো। রিজভিকে এ বাড়ির সকলেই অনেক ভালোবাসে। সে ছোট থেকেই শিশিরের সাথে আছে। এসে শিশিরদের সাথে নানা কাজ করতে লাগলো। মেয়েরা সব লগনের জন্য জিনিস তৈরি করছে। কেমন করে সাজানো হবে সব আইডিয়া বৃষ্টি দিচ্ছে। এই মেয়েটা এসব দিকে খুব পটু। সবকিছুর মাঝে আজ সকালের পর আর ঝগড়া করার সুযোগ হয়নি শিশির কুয়াশার, কারণ তারা দুজনের কাজে এতটাই ব্যস্ত। সকালে এক চালান বরযাত্রীর বিষয় নিয়ে বেঁধেছিল। শশী এই দুদিন মন বেজার করে বেড়াচ্ছে। প্রয়োজনের বেশি হাসছে না। নিহারকে দেখলে শুধু তাকিয়ে থাকছে, কথা আর বলছে না। তার মনটা বিষিয়ে দিয়েছে। ছোট্ট মন এত কিছু ভাবে নিয়ে যে নিহার তাকে
গ্রহণ করবে না না বা নিহারেরও পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার স্যাপার আছে। সে শুধু ভেবেছে সে নিহারকে পছন্দ করে, সেটা বলতে পারলেই হলো। নিজের বয়স নিয়ে কখনো ভাবেনি, তার স্বপ্ন বোনার দরকার সে বুনেছে। এখানে এত ভাবাভাবি কি আছে? তার ছোট্ট বিবেক এটাই বলেছে। কিন্তু সেদিন নিহারের কথায় শুনে বড় ধাক্কা খেয়েছে। সে কখনো ভাবেনি বয়স ছোট থাকার জন্য নিহার তাকে গ্রহণ করবে না। মেয়েরা বসর ঘরে বসে সব তৈরি করছিল। এমন সময় ঘেমে নিয়ে শিশির এলো। তারা বাহিরের রিসেপশনের জন্য প্যান্ডেল করছে, সেখানে ছিল। আজকে সব কাজ সম্পূর্ণ হলো। শিশির এসে শশীকে বলল ঠান্ডা কিছু আনতে। শশী উঠে চলে গেল। নিহার খেয়াল করলো চঞ্চল মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। খারাপ লাগলো নিহারের। অনি হাঁ করে শিশিরকে দেখছে। ঘামে শরীর ও মুখ এতটা সুন্দর লাগে তার জানা ছিল না। ওর ওই হাঁ করে তাকানো কুয়াশা দেখলো। অনির নজর মুখও তাকিয়ে দেখলো সে শিশিরকে দেখছে। ভ্রু কুচকে গেল। আপন মনে ভাবল, এই হা করাটা আবার ওই বুনো ওলের কি দেখছে? দেখার মতো কি এমন আছে ওর? উঠসেরি তোর বিয়া লাগিছে। আঞ্চলিক ভাষায় এমন একটি গ্রাম্য প্রবাদ বাক্য আছে। এই বাক্য থেকে আবার আরও একটা শব্দ সাজানো আছে। সেটা হলো যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আঞ্চলিক ভাষায় লোকমুখে এই বাক্যগুলো হর হামেশাই শোনা যায়। বাক্য দুটো যথার্থ আছে বটে। এই বাক্য দুটো গ্রামের হোক আর শহরে হোক সবখানেই প্রযোজ্য। তেমন আজ ইয়াসমিনের ক্ষেত্রে ফলে গেছে। আজ বৃহস্পতিবার। নিয়ম অনুসারে আজ তুহিনও ইয়াসমিনের গায়ে হলুদ। কাকডাকা ভোর থেকে আয়োজন শুরু হয়ে গেছে। আলো আধারি কাটতে না কাটতেই পাড়া পড়শির আনাগোনা শোরগোল। আত্মীয় স্বজনদের দৌড়ঝাঁপ, আনন্দের বাড়িটা উৎসব মুখর হয়ে উঠেছে। ভোর থেকে গায়ে হলুদের আয়োজনের সাথে রান্না বান্না শুরু হয়েছে। ইয়াসমিন এখনো ঘুমে। ঈশাও উঠেনি। অথচ ইয়াসমিনের বাড়ির কাজিনরা সহ ভাবিরা এসে ঘর ভেঙে ফেলছে। যেমনটা প্রথম বাক্যে বলছিলাম ঠিক তেমন। বেচারা বিয়ে কোণে এখনো ঘুমে আর সকলে মেতে উঠেছে। আসলে বিয়ের ব্যাপারটাই এমন। বিয়ের কোণের কোনো খোঁজ থাকে না। বিয়ের কোণের জন্য যা করার সব বাড়ির লোক এবং পাড়ার লোকই ঠিক করে। বিয়ের দিন বিয়ের কনেকে লাগে যেন কোনো কাঠের পুতুল। সকালে যা হুকুম জারি করবে তেমন ভাবেই করতে হবে। একটু এদিক ওদিক হওয়ার যাবে না। বিয়ের দিন বিয়ের কোণে বোবা হয়ে যায়। গোসল থেকে শুরু করে সাজানো খাওয়া পর্যন্ত অন্যের হাতেই থাকে। এই বিয়ে নামক জিনিসটা মেয়েদের জীবনে এলে সেদিন কেন জানি আপনা আপনি বাড়ির লোকজন, আত্মীয় স্বজন ও পাড়াঘরের লোকেদের কাছে কদর বেড়ে যায়। বাহ রে বাহ, তাদের কি যত্ন আত্মীয় চলে এই দিনে। দেখলেই বিয়েতে বসতে মন চায়। যাই হোক, বোনেরা ভাবিরা ডেকে ডুকে ইয়াসমিনকে তুলে মেহেদি পরাতে লেগে গেল। সাথে বিভিন্ন ফাজলামো সহ আড্ডা। সেগুলো এখন ইয়াসমিনের মুখ বুঝে গিলতে হবে। ভাবিরা তো আগে থেকেই পাকা থাকে। তার উপর অবিবাহিত কাজিনরাও কেন জানি পেকে যায়। যা নয় তাই বলে। ইয়াসমিন কথা মনে মনে ভাবলো। সে শুধু মুখ বুজে আছে। ভাবিরা মাঝে মাঝে আবার এত পরিমাণ লজ্জাজনক কথাবার্তা বলছে, সেগুলো শুনে না চাইলেও ইয়াসমিনের দু গাল লজ্জায় টান টান হয়ে যাচ্ছে। কি এক জ্বালায় পড়ল বেচারি। এখন থেকে সকাল 10টা-11টা অবধি এমন ফাজলামো আর মেহেদি পড়াপড়ি চলবে। এর মাঝে অবশ্য সকালে খাওয়া হবে। তারপর কনেকে গোসলে নেওয়া হবে। সেগুলো সব ভাবিদের দায়িত্ব। বিয়ের দিন ভাবিরা বিয়ের কনের দায়িত্ব নেয়। আমিনুল হকের কোনো ভাই নেই। আম্বিয়া বেগমের বাবারা ছিলেন 3 ভাই। আম্বিয়া বেগমের বাবাই বড় ছিল। তো আম্বিয়ার ভাই বোনের সংখ্যা 1 ভাই ও 2 বোন। এদিকে আম্বিয়ার ভাই তো আমিনুল হক, তার 2টোই মেয়ে, কোনো ছেলে নেই। আর এ সকল ভাবিরা চাচাতো বোনের
বোনেরা হলো চাচাতো ভাবি, চাচাতো বোন, অর্থাৎ ইয়াসমিনের চাচাতো দাদুর পক্ষের, বাড়ির সব পাশাপাশি। এই জন্য মেলবন্ধনটাও অনেক আপন। যা হয় না হয় তাদের নিয়েই হয়। আমিনুল হকও চাচাতো ভাই বোনদের দাওয়াত করে মেয়ের বিয়েতে সামিল করেছে। এখন তারাই আমিনুল হকের সাথে একজোট হয়ে আয়োজনের কাজে লেগেছে। সকাল 9টা বেজে পার হয়ে গেছে। মালিথা ভিলাতেও আয়োজন কাজ ধুমধামে চলছে। সকালে নাস্তা করা সকলের হয়ে গেছে। এই বাড়িতে সকালে খাবার খাওয়ার পর মেহেদি পরাপরি চলছে। ঈদে দেওয়া মেহেদি সাবান পানি দিয়ে ডোলে ডোলে তুলেছে সব। এখন আবার নতুন করে দিচ্ছে। বিয়ে বলে কথা, সব কিছু নতুন এবং স্পেশাল না হলে হয়? মেয়েরা এসব সাজগোজের ব্যাপারে খুবই সতর্ক। সব কিছু পারফেক্ট হওয়া চাই। যে কোনো অকেশন বলো। মেহেদি পরার মাঝেই স্মৃতি এলো। কুয়াশা শুধু স্মৃতিকেই বলেছে, কারণ একমাত্র স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড। স্মৃতি থাকার জন্য আর কাউকে কখনো ফ্রেন্ড করেনি কুয়াশা। আসলে প্রয়োজনই পড়েনি। এরা দুজনেই সেই ক্লাস 6 থেকে একসাথে আছে। স্মৃতি এসে সকলের সাথে ভালো মন্দ কথা বলে সকলের সাথে বেশ অল্প সময়ে মাঝে ভাব জমিয়ে ফেলেছে। শশীর বেশ পছন্দ হলো স্মৃতিকে। এদিকে ছেলেরা সকালে খেয়ে দিয়ে কি সব কাজ করে বেড়াচ্ছে। কি কাজ করছে কে জানে। একে অপরের তো ভালোই দৌড়াদৌড়ি করছে। তুহিন বেশ ভালোই ব্যস্ত নিজের বিয়ে। তবুও তুষার মাঝে মাঝে তুহিনকে ডেকে কি সব উপদেশ দিচ্ছে। কুয়াশা মেহেদি নিতে নিতে সব অবলোকন করছে ভ্রুকুচকে। এতক্ষণে যখন বুঝলো না, তখন বৃষ্টিকে প্রশ্ন করলো, এই ভাবি, ওরা এমন করে বেড়াচ্ছে কেন গো? কি করেছে ওরা যেটা আমরা জানি না? কুয়াশার কথা বৃষ্টি এবার তুষারের দিকে নজর দিল। তারপর ঠোঁট টিপে হেসে বলল, এমা, তুমি জানো না? না। এরা বাসর ঘর সাজাচ্ছে। বাসর ঘর সাজানোর কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু শিশির বলেছে আজই সাজানো হোক। প্রয়োজনে তুহিন ভাই শিশিরের ঘরে থাকবে। সাজানোর জন্য একটা ছেলেও এনেছে। আর শিশির সব দেখিয়ে দাও, এগিয়ে দেওয়ার কাছে। ও কুয়াশা আবারও ওদের দিকে একবার নজর দিল। এরপর মুখ ঝামটা। মনে মনে বলল, ভেবে আবার নিজের কাজে মন দিল। এর মাঝে উপর থেকে একে একে সকল ছেলেরা চলে এলো। একে একে সোফায় বসলো। মেয়েরা ফ্লোরে বসলো। নিহার এসে এক পলক শশীকে দেখলো। হাসছে মেয়েটা। যাক, ভুলে গেছে বোধহয় সব। ভুলতে পারলেই ভালো। শশী একবারও নিহারের দিকে তাকালো না। প্রচুর অভিমান হয়েছে। শিশির টি টেবিল থেকে শরবতের গ্লাস নিতে নিতে বলল, ভাবি, ও বাড়ি কখন যাওয়া হবে? বৃষ্টি বলল, ও বাড়ি বলতে ইয়াসমিনদের? হ্যাঁ। ওটা বোধহয় 3টার পর। কিন্তু তোমরা খোঁজ নিয়ে কি করবা? এমনিতেও তো ছেলেরা এলো না। বলেই বৃষ্টি হাসলো। শিশির ভ্রু কুচকালো। মানে কি? তারা এলাও না কেন? শুধু শিশির না, সাথে অয়ন, নিহার, হিমেল ভ্রু কুচকে তাকালো। শিশির বলল, মানে আমরা ছেলেরা এলাও না কেন? কারণ লগনে মেয়েরাই যায়, আর মেয়েদের সংখ্যা অনেক, তাই আমরা মেয়েরাই শুধু যাব। এমনটাই কথা হয়েছে। তোমরা আগামীকাল বরযাত্রীতে যাবা। কুয়াশা জোরে জোরে হেসে দিল। শিশিরের মুখের অবস্থা দেখে সে আনন্দ পেয়েছে। এবার শিশির গেল রেগে। শিশির কুয়াশার দিকে শকুনের নজরে একবার তাকিয়ে রেগে আবার বলল, হ্যাঁ, তো বরযাত্রী তো তোমরাও যাবে। এছাড়া আমরা তো তোমার গায়ে হলুদ অনুষ্ঠানে গেছিলাম, তখন তেমন কিছু শুনিনি। হ্যাঁ, আমার বেলায় মেয়ে ছিল না, তাই তোমরা ছেলেরাই যেতে পেরেছো। যা তা। এরপর রেগে মেগে নিহারকে বলল, আয় নিহার ভাই, তোমার মামার টাকার কি অভাব পড়েছে নাকি কিটটা যে গুনে গুনে লোক নেবে? জলদি আমাদের যাও কনফার্ম করো। নিহার নিজেও বিষয়টা জানতো না। সে তুহিনকে ডেকে জিজ্ঞেস করলো। তুহিন জানালো সে নিজেও জানে না। কেউ জানে না তো জানে কে? কুয়াশা আবার হেসে গর্বে বুক ফুলিয়ে বলল, এসব বড় চাচুর কথায় এখানে কারোর দোষ নেই। আমিনুল মামা জিজ্ঞেস করেছিলেন কারা আসবে। বড় চাচু বলেছেন শুধু মেয়েরা যাবে। শিশির বলল, এই তুহিন ভাই, কিছু করবো তুমি? থাম, দেখছি, চেঁচাস না।
বলে তুহিন আম্বিয়াকে ডাকলো। আম্বিয়া বললেন, তোর আব্বুকে বল বড় ভাইকে বলতে। বড় ভাই কোনো ডিসিশন নিলে আমি আর কথা বলতে পারি না। তোর আব্বুকে ডেকে বল আমি ভাইয়াকে বলছি ছেলেগুলোও যাবে। তুহিন সম্মতি দিয়ে চলে গেল। শিশির বিশ্বজয়ের হাসি দিল কুয়াশার দিকে তাকিয়ে। কুয়াশার মুখ ঝামটালো। শিশির ওর মুখ ঝামটানো দেখে কিছু আর বলল না, কারণ বাড়ি ভর্তি লোকজন সামনে ঝগড়া মারামারি করলে বাজে হবে বিষয়টা। নয়তো এতক্ষণ কুয়াশার মাথায় একটা চাটি পড়ে যেত। দুপুর দুটো। মেয়েরা তৈরি হতে লাগলো যাবে বলে। ছেলেরা সকলে তৈরি হয়ে বসে আছে বসার ঘরে। সকল ছেলের ড্রেস আপ, কলাপাতা রঙের পাঞ্জাবি, সাদে সাদা পাজামা। তুষার যাবে না জানিয়েছে। সে তুহিনের সঙ্গ দেবে। তুহিন একা থাকবে বাড়িতে। এছাড়া তার ওখানে যাওয়াটা কেমন জানি নিজেরই কাছেই লাগছে। লগনে আবার সে কি করতে যাবে, এজন্য জানিয়েছে যাবে না। বৃষ্টি সকলের সাথে যেতে বলেছে। বৃষ্টি তেমন ধার ধারেনি। এমনি এই বিষয়ে অনুষ্ঠান এসে তুষারকে সে পাত্তা দিচ্ছে না। এখন তুষার গেলে কি আর না গেলেই কি, তার দেখার নাই। সে আপন মনে ননদদের সাথে আনন্দ করে বেড়াচ্ছে। সকলে একজোট হয়ে কুয়াশার ঘরে সাজছে। বৃষ্টি সব হয়ে এসেছে প্রায়। সে সবুজ রঙের পাড় এবং বাসন্তী হলুদ রাঙা জমিনের জামদানি শাড়ি পরেছে বাঙালি স্টাইলে। ফুলের গহনা পরেছে। দীঘল কালো লম্বা চুলগুলো হালকা ভেজা থাকায় আপাতত ছেড়ে দেয়া। সবশেষে খোপা করে গোলাপ দেবে। আপাতত কুয়াশার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এলো। এসে দেখলো তুষার তৈরি হয়ে গেছে। পরনে কলাপাতা রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পাজামা। লম্বা বলিষ্ঠ দৈহিক শরীরে পুরুষটা অতি সুদর্শন। এবারের ছেলেগুলো সবাই সুন্দর। সুন্দরের দিক দিয়ে এর উপর ও সুন্দর। সকলে লম্বা সুন্দর। তুষারও তেমন। বৃষ্টি তুষারকে দেখে মুচকি হেসে এগিয়ে গেল। গিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, আমার সুদর্শন স্বামীকে আরো সুদর্শন লাগছে, নজর না লাগুক। বলেই চোখের কাজল ঘাড়ের পেছনে দিয়ে দিল। তুষার এতক্ষণে বৃষ্টিকে দেখছিল। মেয়েটা অপূর্ব সুন্দর। বৃষ্টির গায়ের রং অনেক ফর্সা, যাকে বলে ধপধপে ফর্সা। লম্বা কুয়াশার সমান চিমচিম শরীরের গঠন। তুষার মুচকি হেসে বৃষ্টিকে ঘুরিয়ে মিররের মুখে করল। এরপর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সুন্দরী বউকে যে আজ বসন্তের ঋতুর মতো লাগছে। এই বসন্তে যে আমি নিজেকে হারাতে ইচ্ছে করছে। ধুর, কিসব বলো, ছাড়ো এখন, আমার সাজ নষ্ট করবা না তো। বলেই তুষারকে সরাতে লাগলো, কিন্তু তুষার সরল না। হাসলো সে। বৃষ্টিকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে কপালে গভীর একটা চুমু দিয়ে বলল, তুমি এত ভালো কেন বৃষ্টি? বৃষ্টি মুচকি হাসলো তা শুনে। বলল, আমার স্বামীটা যে কত ভালো, তাই তো তার চোখে আমিও ভালো। ভালো মানুষদের চোখে সব কিছুই ভালো লাগে। প্রাণটা জুড়িয়ে গেল। কি সুন্দর উত্তর দিল বউটা। তুষার মনে মনে ভেবে প্রশান্তিময় একটা হাসি দিল। এরপর আরো একটা চুমু দিল কপালে বৃষ্টির। দিয়ে আবেশে আলিঙ্গনে আবদ্ধ করলো বৃষ্টিকে। 2:30টার মধ্যে সকলেই সাজগোজ হয়ে গেল। সব ঠিকঠাক করে 3টার মধ্যে রওনা দেবে। মেয়েরা সকলে হলুদ সাজে সেজেছে। কেউ সবুজ পেরে হলুদ জমিনের জামদানি পরেছে, তো কেউ লাল পেরে হলুদ জমিনের সিল্কের শাড়ি পরেছে, আবার কেউ সম্পূর্ণ বাসন্তী রঙের সুতো শাড়ি পরেছে। মেয়েদের শাড়ি পরার ভঙ্গিমা বাঙালি বধূ স্টাইলের সাথে কৃত্রিম ফুলের গহনা। দেখে মনে হচ্ছে এটা সরিষা বাগান। সব হলুদ হলুদ ছেয়ে গেছে। বসার ঘর জুড়ে সব মেয়েদের আনাগোনা। শিশিররা বাইরে গেছিল, মাত্র আসলো। এসে এই অবস্থা দেখে সকলে টাসকি খেয়ে গেল। হাওয়া করে দেখছে। নিহারের চোখ শশীর উপর গিয়ে আটকে গেল। এই মেয়েকে এতটা সুন্দর লাগছে হলুদ শাড়িতে। মনে হচ্ছে না কোনো 16-17 বছরের মেয়ে। শাড়িতে কি মেয়েদের বয়স বৃদ্ধি পেয়ে যায় বোধহয়। নয়তো এই মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন, বয়স ধরা যাচ্ছে না। নিহারের হা করা লুকটা শিশিরের নজর এড়ালো না। শশী একবার নিহারের দিকে তাকালো।
তারপর চোখ সরিয়ে কুয়াশার কাছে চলে গেল। শিশির তা লক্ষ্য করে নিহারকে বলল। কি হয়েছে ভাই? কি হবে? শশীর সাথে। নিহার এবার অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল। ওর সাথে কি হবে আমার? বাচ্চা মেয়ে একটা। ভাই ভাই একদম আমার কাছে লোকাস না। আমি সেদিন দেখেছি তোকে শশীকে কোলে করে ঘরে নিয়ে যেতে। বাচ্চা বলে নিশ্চয়ই নিস নেই। নিহার এবার দীর্ঘ একটা শ্বাস নিল। এই ছেলে থেকে আবার চেয়েও কিছু লুকানো যাবে না। যতই হোক হবু উকিল সাহেব বলে কথা, তদন্ত করার তার শিক্ষা ও ধর্মে মেশানো। নিহার সবটা বলল শিশিরকে। শিশির সব শুনে একটু অবাক হলো, বলল। ভাই দেখ, মেয়েটা নিতান্তই ছোট, এখনো তেমন বুদ্ধি হয়নি। ওর যা বুদ্ধি সব ছেলে মানুষের বুদ্ধি। এখন আশেপাশে যা দেখবে ভালো লাগবে আর সেগুলোই শিখবে, অভ্যস্ত হবে। কোনটাতে ভালো হবে কোনটা খারাপ হবে সেসব ভাবার সময় ওদের থাকবে না। আমরা কিন্তু ওর সময়টা পার করে এসেছে। সেই সময় ফিরে গিয়ে দেখ, আমরা ওরকম বয়সে অনেক পাগলামি করেছে, তেমনি ও তোকে পছন্দ করেছে। ব্যাস করেছে, এর আগে পরেও ভেবে দেখেনি যে তোর পছন্দ বলে কিছু আছে বা ওকে তুই অ্যাকসেপ্ট করবি কি করবি না। এসবও কখনো ভাবেনি। ওর ভাবনায় শুধু ছিল তুই এবং ও তোকে পছন্দ করে। যেমনই হোক তুই ওর ভালো লাগাকে প্রাধান্য দিবি, এমন একটা ভাবনা ছিল। কিন্তু ওর এতটুকু মনে তোর ওই কঠিন কথাটা সহ্য হয়নি। যেখানে ও কখনো ভাবিনি তুই একে মানবি না, সেখানে তো সত্যিকার অর্থে না মানাটা ও নিতে পারেনি। ছোট্ট মনে অনেকটা প্রভাব ফেলেছে। এটুকু বলে শিশির থামলো। নিহার তাকিয়ে আছে। শিশির আবার বলল। আমি তোর উপরে কিছু চাপিয়ে দেব না। তোর লাইফ, তোর ডিসিশন। তোর পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না শশী অপছন্দের একটা মেয়ে। আর তোদের বয়সের ডিফারেন্সটাও আহামরি না, একদম স্বাভাবিক এবং পারফেক্ট বয়সের ডিফারেন্স। কিন্তু মেয়েটা ছোট, এটাই বড় সমস্যা। আগে যা বললাম এগুলো তুই আমার বন্ধু তুল্য ভাই বলে বললাম। একটা মেয়ের মন ভেঙেছিস, সেটা নিয়ে তোকে বোঝালাম তোর ভুলটা ঠিক কোথায় এবং তুই ঠিক করেছিস নাকি ভুল করেছিস। নিশ্চয়ই আমার কথা দ্বারা এটা বুঝলে যে তুই ভুল করেছিস। এবার বলবো একটা বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব নিয়ে। ভাই শশীকে আমি বোনের মতো করে ভালোবাসি। খালাতো মামাতো বোনের মধ্যে ওই একমাত্র আমার সব থেকে ক্লোজ। ইভেন শশী নিজেও আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল, বড় ভাই হিসেবে অনেক মানে। মেয়েটা অনেক চঞ্চল, কিন্তু এই 2 দিন ওর মলিন মুখ আমার ভালো লাগছে না ভাই। নিহার অসহায় চোখে তাকালো শিশিরের দিকে। শিশিরও মলিন ভাবে তাকালো। শিশির যে তার কথার মাঝে বুঝিয়ে দিল তার এই সম্পর্কে কোনো আপত্তি নেই এবং সে যে মেয়েটার মন ভেঙে বড় ভুল করেছে। শিশির আবার মলিন মুখে হাসি টেনে নিহারের কাঁধে হাত দিয়ে বলল। ভাই লালন ফকির তার গানের মাঝে একটা কথা বলে গেছিলেন, তা হলো সময় গেলে সাধন হবে না। কথার কিন্তু যথেষ্ট যথার্থতা আছে। ভাই সময় থাকতে থাকতে সবকিছু আঁকড়ে ধরতে হয়, যা নিজের তার নিজের করে নিতে হয়। বলতে যায় না, পরে পরে বলে সেটা সময় সুযোগ কখনো এলোই না। ভাই হয়ে বোনের দায়িত্ব দিচ্ছি তোকে। আমি চাই ওই চঞ্চল মেয়েটার মুখে আবার আগের মতো হাসি ফুটুক। সে হাসি ফুটো না এবং এর কারণ তুই হ। মেয়েটা খারাপ না, বাচ্চা তো কি হয়েছে, যত্ন করে গড়ে নিস। ও যখন তোর মাঝে আনন্দ পেতে চায় একটু স্যাক্রিফাইস করে না হয় তুই হলি ওর আনন্দ, নিজের মতো করে পুষিয়ে নিস। শিশির শেষ কথাটা চোখে মুখে দুষ্টুমি রেখে দুষ্টু হেসে বলল। নিহার ভাইয়ের দুষ্টুমি মাখা হাসি ও কথা ধরতে পেরে নিজেও দাঁত বের করে হেসে শিশিরের বাহুতে একটা চাপড় দিল, তারপর জড়িয়ে ধরল। কেন জানি নিজেকে হালকা লাগছে। তার থেকে বয়সে ছোট এই ভাইটার মুখে এত সুন্দর বুঝদারের মতো কথাগুলো শুনে শিশিরও জড়িয়ে ধরেছে নিহারকে। নিহার শিশিরকে জড়িয়ে ধরে রেখেই কানের কাছে আস্তে করে বলল। খুব বেশি ক্ষতি হবে, এতদিন কি অপেক্ষা করা যায়? কোথায় ভাবলাম নিজের লাইনটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু তোর ওই ইচড়ে পাকা বোনটা এসে আমার সিরিয়ালটা ঝুলিয়ে দিল। এখন ওয়েটিং রুমে পড়ে থাকতে হবে। এটা কিন্তু ভারী অন্যায় করলো তোর বোন, এর খেসারত দিতে হবে কিন্তু দেখিস। শিশির শব্দ করে হেসে ফেলল, বলল। নিজের মতো করে পুষিয়ে নিস। নিহার তা শুনে হাসলো। বন্ধুর মতো ভাইটাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, বলল। তোর বোনটা বহুত ইচড়ে পাকা জানিস, এইটুকু কালে রোম্যান্সের উপর পিএইচডি করে ফেলেছে, ভাবতে পারিস? শিশির আবার হাসলো, শব্দ করে বলল। তাহলে আর কি, খুব বেশি কষ্ট করতে হবে না, শুধু অপেক্ষা আর অপেক্ষা। বলে দুষ্টু হেসে চোখ টিপল, আবার বলল।
তবে বাচ্চা কিন্তু মানুষ করে নিতে হবে। নিহার শিশিরের বাহুতে আবার একটা মেরে বলল, ফাজিল হচ্ছিস দিন দিন। আমার আগে তোকেই বউ এনে দেব, অপেক্ষা কর। হ্যাঁ দে তো, বোন একটু এনজয় করি, সব কিছু একটু রঙিন রঙিন করি। কেমন জানি সব একঘেয়েমি হয়ে গেছে। বউ আসলে তখন রাতের সাথে দিনও রঙিন হবে আমার। আহা ফাজিল সরর, আমার পর তোর সিরিয়াল, ততদিন অপেক্ষা কর। বলেই শিশিরকে চোখ মেরে হাঁটা ধরল হাসতে হাসতে। শিশির মেকি অসহায় লোক নিয়ে বলল, ভাই। নিহার এবার জোরে হাসতে হাসতে একটু জোর গলায় মৃদু চেঁচিয়ে বলল, এসব কিছুর কারণ একমাত্র তোর ইছড়ে পাকা বোন, আমার দোষ নেই। শিশিরও এবার হেসে ফেলল, দীর্ঘ একটা শ্বাস ফেলল। এই ভাইটা তাকে খুব বোঝে। পাশে রিজভি এসে দাঁড়িয়ে বলল, ভাই ক্রাশ খেয়েছি। কত মন খেলে? মাপিনি। যা মেপে আয়। আর আগে শোন তো, ক্রাশওয়ালি কে? কে? স্মৃতি। কি? হ। এত রেখে তোর এই গোবর ঠাসার বান্ধবীর উপর নজর গেল? আমি কি করব গেলে? মেয়েটার রসমালাই তুই দেখ একবার। দেখবো না, তুই দেখ বেশি করে। সাথে রসমালাই খেয়ে খেয়ে সুগার বানিয়ে ফেল শালা। আরে চেতস কে? তো কি করব? ওই আওয়ালটার বোনের উপর পেঁচটাতে পারলি না? আমার পেছনে লেজ হয়ে পড়ে আছে আজ কয়েকটা দিন। কেমন জানি ভারী ভারী লাগে, লাগে যেন সত্যি আমার পেছনে আস্তে একটা লেজ গুজিয়েছে। রিজভি শব্দ করে জোরে হেসে দিল। শিশির চেতে উঠল, বলল, হাসবি না, আমি জ্বালা আছি আর তুই বন্ধু হয়ে আমার না বাঁচি। হ, ঠ্যাঙ্গা আমার ভাইঙ্গাই গেছে একেবারে। আর কি, লোলা ঠ্যাং নিয়ে বেড়া এখন। কথাটা বলে শিশির চলে যেতে নিল, কিন্তু রিজভি ওর বাহু ধরে আটকে দিয়ে বলল, আরে কই যাস, দাঁড়া। দেখ ভাই, রাগ করিস না। প্রথম কোনো মেয়ে পছন্দ হয়েছে আর দিলে আমার ঘন্টি বাজিয়েছে। তা শুনে শিশির কিছু বলল না। এটা অবশ্য ঠিক। এদিকে শিশির আর রিজভির কথা বলছে। রিজভি যখন শিশিরের কথায় হেসে ফেলেছিল তখন কুয়াশা হা করে তাকিয়েছিল। ওই যে তাকালো রিজভির দিকে, আর চোখ নামায়নি। ওরা কি নিয়ে কথা বলছে দূর থেকে সেসব কানে অবশ্য আসছেও না। আর যদিও আসতো, কুয়াশা আদৌ শুনতো কি না জানা ছিল না। সে তো অপলোক অনিমেষ তার জীবনের প্রথম ক্রাশকে দেখছে। হ্যাঁ, ঠিকই বুঝলেন। সকলের আদরিনীর পিছলা খেয়ে ঠাস করে উল্টা পড়েছে, তাও আবার তার জন্মগত শত্রু বুনো ওরফে শিশির মালিতার বেস্ট ফ্রেন্ডের উপর। ভাবা যায়, রিজভি দেখতে শুনতে কোনো দিক দিয়েই কম না। যেমন শিশির তেমন রিজভি, দুজনের বডি ফিটনেস, হাইট, গায়ের রং সবই প্রায় মিল খাবে। দুজনের চেহারার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর সেটা হলো দুজনের মুখের আকৃতি গোলাকার। গোল গাল, মুখের ছেলে দুটো স্কুল বলো, কলেজ আর ভার্সিটি বলো, সবখানে দাপটে চলেছে এবং চলে। সুন্দর পুরুষ অহরহ আছে। তারা যে শুধু সুন্দর তা কিন্তু না, তাদের থেকেও হাজার গুণ সুন্দর পুরুষ আছে। কিন্তু এই দুজনের সুদর্শন পুরুষের মাঝে কিছু একটা যেন আছে যা সকল যুবতী নারীকে টানে। ওই যে থাকে না কিছু কিছু মানুষ যাদের হাজার সাদা চামড়া হোক না কেন, কিন্তু নারীরা আকৃষ্ট হয় না। আবার কিছু উজ্জ্বল হলুদ ফর্সা পুরুষদের প্রতি নারীরা বেশি এবং বারবার আকৃষ্ট হয়, চুম্বকের ন্যায় আকর্ষণ করে। ঠিক তেমনই একটা ব্যাপার এই শিশির আর রিজভির মধ্যে। দুজনের পার্সোনালিটিও এক। মানুষটা যেমন তার বন্ধু এক না হলেও হয়, তেমনই শিশির আর রিজভি একই প্রকৃতির। অনেক মিল আছে দুজনের। এই নিয়ে তো একবার ইন্টারে থাকতে একটা হাস্যকর ঘটনাও ঘটেছিল। লোকে শুনে হাসবে বলে তারা কখনো সেগুলো প্রকাশ করে না। এখন বলি, তাদের মেয়ে পছন্দ না হওয়া নিয়ে। গার্লফ্রেন্ড তো সবারই হতে পারে, ভালোবাসার মানুষও কজনের হয়। তারা দুজন চাইলে তো অহরহ গার্লফ্রেন্ড বানাতে পারে। মেয়েরা তো সব সময় তাদের জন্য তৈরি। যদি একটি ছেলে 10-12টা করে গার্লফ্রেন্ড থাকে, তাহলে সেই ছেলের ব্যক্তিত্ব বলে কি থাকলো? পাক্কা খেলোয়াড়ে পরিণত হবে না। তাদের ভাবনা, বিবেক, ভালোবাসা আসবে একদিন, হুট করেই চলে আসবে। সেদিনের জন্য না হয় অপেক্ষা করলো। এত এত গার্লফ্রেন্ড পুষে কি হবে, যেখানে মনই দিতে পারবে না কাউকে?
ভালোবাসা বলে মন বিনিময় বলেও একটা জিনিস আছে। ভালোবাসা যখন তাদের মাঝে এসে হানা দেবে, যেদিন কোনো মেয়েকে দেখে মনে হবে না এই মেয়েটাকে তার মনের রানী হবার যোগ্যতা রাখে, সেদিন সেই মেয়ের প্রতি তারা নিজেরাই আকৃষ্ট হবে। এসব তাদের না রূপের অহংকার আর না অ্যাটিটিউড, সব কিছু মনের ব্যাপার। মন কখন কি বলে কেউ বলতে পারে না। এই যে এখন রিজভি স্মৃতিকে দেখে পিছলায়, এটা কিন্তু সত্যিকারের অর্থে পিছলিয়েছে সে। স্মৃতি মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি, খুব বেশি লম্বা না, কুয়াশার থেকে খাটো, কিন্তু তার চেহারায় যে রাজ্যের মায়া। এক কথায় কিউট একটা মেয়ে। শরীরের গড়ন বেশ ভালো, খুব বেশি স্বাস্থ্যবান না, আবার খুব বেশি চিকনিও না। স্মৃতির চুল অনেক লম্বা আর ঘন কালো, যেখানে কুয়াশার চুল কোমর অবধি। মেয়েটা সত্যি ভারী মিষ্টি, আর এই মিষ্টি মেয়েটার ওপরেই পিছলিয়েছে রিজভি। আজ শাড়ি পরে একটা মেয়েকে যেন হুর পরি লাগছে, সবাইকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এর উপরও এত এত সুন্দর মেয়েদের মধ্যে রিজভি সেই মনের মতো মেয়েটাকে খোঁজ পেয়ে গেল। দূর থেকে কুয়াশা দেখেই চলেছে রিজভিকে। শিশির আর রিজভি হেসে হেসে কথা বলছে। কুয়াশা বিড়বিড়ালো, হাই কিতনা সুন্দর হে মেরা রাজকুমার। কি রে, কি কস? স্মৃতি কথায় কুয়াশা বলল, দোস্ত আমি ক্রাশ খেয়েছি। পেট ভরেছে? না, আরও খেতে মন চায়। তো গিল, পেট ভরলে কোষ। জিজ্ঞেস করলি না সেই ভাগ্যবানকে? কে সেই হতভাগা? রিজভি ভাইয়া। হ্যাঁ, বেচারা জীবন তেজপাতা, সে ভাগ্যবান না, হতভাগা হতে চলেছে। কপাল পুড়েছে তার। এই তুই আমার বন্ধু না শত্রু? আমি শত্রু না তোর, কিন্তু তুই যার উপর উল্টাইছিস সে তো শত্রুর বন্ধু। এই তাই তো, এটা তো ভাবিনি। তো আর কি, এখন ভাব বসে বসে। এই দাঁড়া, কই যাস? আমার শত্রু বন্ধু তাইলে কি আমার ক্রাশ খাওয়া বন্ধ রাখতে হবে? তো আমি কি জানি, শত্রু তো তোর ঘরেই। আমি কেয়ার করি না, ওই বনল বাগড়া দিতে আইলে ওর খবর করব আমি। স্মৃতি আর কি বলবে, সে মাথা চাপড়ে দাঁড়িয়ে রইল। যুদ্ধ একটা আসতে চলেছে। এদিকে অয়ন মুগ্ধ নয়নে কুয়াশাকে দেখছে। লাল পেড়ে হলুদ জমিনের সিল্ক শাড়ির বাঙালি স্টাইলে পড়েছে। কৃত্রিম হলুদ ফুলের গহনা, মুখে হালকা মেকআপ, গাঢ় লাল খয়েরি লিপস্টিক, হাত ভর্তি কাঁচা চুড়ি, কোমরে বিছা, চুল খোপা করে পুরো খোপা জুড়ে গোলাপ দিয়েছে। অপূর্ব অপ্সরা লাগছে। সবকিছু ঠিকঠাক করে সবাই বাড়ির মধ্যে থেকে বের হলো। আম্বিয়া সকল তত্ত্ব গাড়িতে তুলে দিতে বললেন। একে একে একটা মাইক্রোতে তত্ত্ব তোলা হলো। তত্ত্ব তুলে দিয়ে বড়রা সকলে ভেতরে চলে গেলেন নিজেদের কাজে। যারা যাবে তারা ঠিক করে নিক কে কিসে যাবে। কথা হচ্ছে সকলে গাড়িতে উঠছে, কিন্তু কে কিসে যাবে এটা ভাবনার বিষয়। শিশির, নিহার, রিজভি বাইক আছে, তারা বাইকে যাবে। তুহিনের বাইক নিবে অয়ন। তুষারের বাইক আছে, কিন্তু তুষার যাবে না জানিয়েছে। যাদের বাইক আছে তাদের বলা হয়েছে একজনকে করে নিতে। এমন সময় কোথা থেকে কুয়াশা দৌড়ে এসে রিজভির সামনে দাঁড়িয়ে বায়না করে বসলো। তার বাইকে সে যাবে, সে বাইকে ছাড়া যাবে না। এমন সে যে বাইকে হাওয়া খেতে খেতে যাবে, গাড়িতে ঠাসাঠাসি করে বসবে না। কুয়াশা এসে বলতেই রিজভি ভ্যাবাচাকা খেয়ে গেল, হা করে তাকিয়ে আছে। কই সে ভাবছে সুযোগ সুবিধা বুঝে স্মৃতিকে নিবে। এখন কুয়াশা কই থেকে উদয় হলো? কুয়াশার জেদ ধরে বলল, আমি রিজভি ভাইয়ের বাইকেই যাব। শিশির সেই প্রথম থেকেই কুয়াশাকে লক্ষ্য করছে। ব্যাপার কি, এই গোবর ঠাসা এতগুলো ভাই রেখে রিজভির বাইকে যাবার জন্য জেদ ধরেছে কেন? মনে মনে ভাবতে ভাবতে শিশির বলল, এই গোবর ঠাসা, এই তুই এসব কোন কোথায় পেলে রে বেয়াদব? এই বুনো। থেমে গেল। পাশে তাকালেও ছোট বড় মানুষ অনেকেই আছে, তাই দমে গিয়ে বলল, দেখো এখানেও নাক গলাতে আসবে না, আমার ইচ্ছে হয়েছে তাই উঠব। বলে আবার বলতে লাগলো রিজভিকে। সে একবার স্মৃতিকে দেখে নিয়ে
শিশিরকে ইশারার অনুরোধ করলো, অর্থাৎ কিছু একটা কর ভাই। শিশির তা বুঝলো। এদিকে কুয়াশা একের পর এক বলেই চলেছে তার বাইকে নিতে। শিশির এবার বেজায় ছুটে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তোর পছন্দের খ্যাতা পরি। বলেই বাইক থেকে নেমে দাঁড়ালো, কুয়াশাকে কাছে এনে বলল, বলে কুয়াশার হাত চেপে ধরলো। ধরলো তো ধরলো, এতটা জোরেই ধরলো যেন কুয়াশাটার হাত শরীর থেকে ভেঙে খসিয়ে নেবে। কুয়াশা ব্যথায় আহ করে উঠল। পাত্তা দিল না শিশির, সে হুড়হুড় করে টেনে নিয়ে গেল। শিশিরের বাইকের কাছে শশী ছিল। শশী শিশিরের বাইকে যাবে বলে ঠিক করেছিল। শিশির এসে বলল। শশী এবার গেল বিপদে পড়ে। কোথায় সে ভেবেছিল ওই লোকটার থেকে দূরে দূরে থেকে বিয়েটা খেয়ে চলে যাবে, এখন তাকে সেই লোকটার বাইকে উঠতে হবে। শশী কিছু বলতে যাবে, নিহার এসে সকলের সামনে শশীর হাত ধরলো, বলল, বেশি কথা না বলে জলদি এসো। বলেই বাইকের কাছে গেল। সে উঠে শশীকে উঠতে বলল। বাকিরা বেশি কিছু এ নিয়ে ভাবলো না। অয়ন তুহিনের বাইক নিয়ে অনেককে নিল। সাব্বির একটা বাইক নিল। মিহির বাইক এনেছিল এর বাবার, সেটা সে আর মিহির উঠল। স্মৃতিকে রিজভি উঠতে বলল। সে দোনমোনা করে উঠে বসলো, কারণ তারও মাইক্রোবাসে যাওয়ার ইচ্ছে নেই। এদিকে বাদ পড়ল বৃষ্টি, সে কিসে যাবে? তুষার জানালো সে বৃষ্টিকে নিয়ে চলে আসবে। বৃষ্টির সাজ নিয়ে মাইক্রোবাসে যেতে রাজি হচ্ছিল না। আর বাদবাকি কাজিনরা যার যার কাপলের সাথে বাইকে বসলো এবং বাকিরা একই মাইক্রোতে উঠলো। মাইক্রো দুটো চলে গেল, একে একে অন্যরাও চলে গেল। কুয়াশা আর শশী এখনো দাঁড়িয়ে ঘাট তেরার মতো। শশীর দিকে চোখ গরম করে নিহার তাকাতেই সে না চাইতেও উঠল, কিন্তু ধরল না। নিহার বলল, ইচ্ছে পাকা মেয়ে, কোলে উঠতে মন চায় কিন্তু বাইকে উঠে দূরে বসতে মন চায় না। শশী উত্তর করল না, সে মুখে কলু পেতেছে। নিহার বিরক্ত হয়ে ধমক দিল, ধরে বসো মেয়ে। শশী কান্না পেল খুব, চোখে পানি এসে টলমল করছে। বাইকের মিররে তা স্পষ্ট দেখল নিহার। শশী বাধ্য হয়ে ধরে বসল। মিটমিট করে হাসছে নিহার। এখনই কিছু বলবে না, এই মেয়েকে একটু জ্বালিয়ে নিক, হয়তো মাথায় উঠবে। এখনই কিছু বলবে না, এই মেয়েকে একটু জ্বালিয়ে নিক, নয়তো মাথায় উঠবে। সকলে চলে গেলে নিহারও শিশিরকে বলে চলে গেল। এই আরেকটা ঘাটতেরার দাঁড়িয়ে আছে। শিশির রাগ নিয়ে ধমকে বলল, বুনলের বাচ্চা, তোরে বলেছি আমায় নিতে, যাব না তোর বাইকে আমি, তুই যা। কত বড় ফাজিল, চিন্তা করা যায়। সবার বাইক জোড়া করে নিয়ে দিয়ে আর তার ইচ্ছে মতো না যেতে দিয়ে এখন এরকম কথা বলছে। মনটা তো চাচ্ছে এখানে একটা একটা করে চুলগুলো টেনে ছিঁড়ে নিতে। তার ভাবনার মাঝে শিশির আবার বলল, কেন তোর গার্লফ্রেন্ডরা তোকে দেখতে না পেয়ে মরে যাচ্ছে? এই তুই কয়টা গার্লফ্রেন্ড পুষিস রে? শিশিরের রাগ উঠে সপ্তম আসমানে পৌঁছে গেল। এবার কিরকম বেয়াদবি করছে, মনটা চাচ্ছে গলটা লাল করে দিতে। শিশির বাইক থেকে এক ঝটকায় কুয়াশাকে টেনে এনে বাইকের উপর ফেলল, বলল। শেষের শব্দটা অতিরিক্ত রাগ আর ধমকে বলল। কুয়াশা কাদো কাদো হয়ে উঠে বসলো। তার যাবার রাস্তা বন্ধ করে দিয়ে এখন তাকে ধমকাচ্ছে। কে বলেছিল ওকে তাকে নেবার জন্য? সেধে তো আসতে চায়নি। কুয়াশা উঠে বসে ধরল না, সে ফুঁসছে। শিশির আবার ধমকে বলল। এবার কুয়াশা শিশিরকে ধরল তো ধরল, এমন ধরা ধরেছে শিশিরের শরীরের গোস্ত পোস্ত তুলে তো নেবার পণ করেছেই, সাথে শিশিরকে গলিয়ে চ্যাপটা করারও পণ করেছে। শিশির তো প্রথমে চমকে উঠেছে, তার শরীরের ভেতর শিশির করে উঠেছে। এবার মাথার মধ্যে ঝনঝন করতে শুরু করলো, দম আটকে আসছে। এই দম আটকে কেন আসছে বুঝলো না সে। কুয়াশা ধরার জন্য হচ্ছে নাকি অন্য কিছু। কুয়াশা শিশিরকে ধরেছে আষ্টে পৃষ্ঠে, ডান হাত শিশিরের কাঁধ খামচে মাংস তুলে নিচ্ছে, আর বাম হাত শিশিরের পেটে গলিয়ে সামনে নিয়ে পাঞ্জাবির উপর থেকে খামচে ধরেছে। নক্ত বিঁধে গেছে, সাথে অনেকটা শক্ত করে ধরেছে। কুয়াশা পুরো শরীর
শিশিরের পিঠের সাথে। শিশিরের জীবন যায় যায় অবস্থা। এদিকে কুয়াশা শিশিরের কাঁধের উপর মুখ দিয়ে কানের কাছে লো ভয়েসে তাতে দাঁত চেপে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হয়েছে তো ঠিক মতো ধরে বসা। চল এবার। ধরে বসেছি নাকি আরো শক্ত করে ধরবো? কুয়াশার কথায় শিশিরের হুঁশ এলো। খামচি ধরা জায়গাগুলো ইতিমধ্যে জ্বলে যাচ্ছে। দাঁত মুখ খিচে তা হজম করলো সে। রুট ভারী কঠিন স্বরে বলল, কথাটাই কিছু একটা ছিল যা কুয়াশার বুকের মাঝে বাড়ি দিতে সক্ষম হলো। হাত আলগা করে দিল। পেট থেকে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। কিছুটা দূরত্ব এলো। শুধু কাঁধের উপর হাত রেখে দিল। শিশির নিজেকে সামলে নিয়ে বাইক স্টার্ট দিল। কেউ আর কথা বলল না। এরা যে আর ছোট নেই আগের মতো সেটা বোধহয় ভুলে যায় আগের মতো। আর যেমন তেমন ভাবে মারামারি করা যায় না। যতই হোক তারা একটা ছেলে আর একটা মেয়ে। যেখানে চাচাতো ভাই বোন হলেও ইসলাম ধর্মে চাচাতো ভাই বোনের সম্পর্ক সম্পূর্ণ হালাল। ইয়াসমিনদের বাড়ির সকল ছেলেরা চেয়ার পেতে বসে আছে প্যান্ডেলের মধ্যে, যেটা করা হয়েছে বাড়ি থেকে বেরিয়ে খোলা উঠোন জুড়ে। এখানে আগামীকাল বরযাত্রী বসবে। আজ লগনের লোকগুলো বসেছে। শিশিররা সকলে একজোট হয়ে বসে ফোন টিপছে যে যার মতো। এছাড়া আপাতত তাদের কাজ নেই। এমন সময় সেখানে কুয়াশা, স্মৃতি, ঈশা, শশী, অনি আরও কয়েকজন কাজিন এলো হাসাহাসি করতে করতে। এসে শিশিরের থেকে ডান সাইডে কিছুটা দূরত্ব নিয়ে চেয়ার পেতে বসে আড্ডা দিতে লাগলো। বৃষ্টি ইয়াসমিনের কাছে। এখানে ছোটরা ছাড়া আর কেউ নেই। আড্ডা দিতে দিতে এমন সময় কুয়াশা জোর গলায় সুর ধরে গেয়ে উঠল। গানটা সে রিজভির দিকে তাকিয়ে গাইছে। এদিকে কুয়াশার গান শুনে শিশির সহ সকলে ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। ফোন থেকে চোখ তুলে সেদিকে তাকিয়ে দেখলো এটা আর কেউ গাইছে না। শিশিরের ভাষায় যাকে বলে গোবর ঠাসা। সে আবার গাইল, রসিক দিল কা জ্বালা ওই লাল কুর্তাওয়ালা, রসিক দিল কা জ্বালা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা।